তোর কি গান গাওয়ার যোগ্যতা আছে? তুই জানিসও এটা কার বিয়ে? আমি তাকে পুরো 20 লাখ টাকা দিয়েছিলাম। শেষ মুহূর্তে সে কেন আসছে না? আজ আমার মেয়ের বিয়ে, যদি গায়ক না আসে তবে আমার সম্মান ধুলোয় মিশে যাবে। যদি তুই গান গেয়ে সবাইকে চুপ করিয়ে দিতে পারিস তবে আমি তোকে 10 কোটি টাকা দেব। শহরের সবচেয়ে বড় বিয়ে ছিল সেটি। নাম এমন যে শুনলেই মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, রাঘব সিংঘানিয়া। কোটি কোটি টাকার ব্যবসা, সংবাদপত্রে ছবি, আর আজ তার মেয়ের বিয়ে। 5 তারা রিসর্ট আলোয় ঝলমল করছিল। ঝাড়বাতিগুলো এমনভাবে জ্বলছিল যেন আকাশ নিচে নেমে এসেছে। প্রতিটি টেবিলে গোল্ডেন প্লেট, বিদেশি ফুলের সুগন্ধ, লাইভ কুকিং কাউন্টার, আর মাঝখানে বিশাল স্টেজ। পেছনে এলইডি স্ক্রিনে বরকনের স্লো মোশন ক্লিপ চলছিল। কিন্তু সেই সব চাকচিক্যের মাঝে একটি জিনিস ছিল অনুপস্থিত, সুর। যে বিখ্যাত গায়ককে রাঘব সিংঘানিয়া কোটি টাকা দিয়ে বুক করেছিলেন, তিনি শেষ মুহূর্তে আসেননি। না ফোন ধরলেন, না ম্যানেজারকে পাওয়া গেল। শুধু একটি মেসেজ এলো, সরি, আসতে পারলাম না। রাঘবের মুখ রাগে লাল হয়ে উঠছিল। আমি পুরো টাকা দিয়েছিলাম, তিনি দাঁত কিরমির করে বললেন। পুরো টাকা? ইভেন্ট ম্যানেজার ঘামছিল। স্যার, আমরা চেষ্টা করছি। চেষ্টা করলে কি আমার সম্মান ফিরে আসবে? রাঘব গর্জে উঠবেন। অতিথিরা নিজেদের মধ্যে কানাঘুষো শুরু করল। এত বড় বিয়ে আর গায়ক উধাও, আর এই সিংঘানিয়ার অনুষ্ঠানও ফেল হতে পারে? স্টেজ খালি ছিল, আলো জ্বলছিল, মাইক তৈরি ছিল, কিন্তু গান গাওয়ার কেউ ছিল না। সেই হলের এক কোণে খাবারের লাইনের পাশে একটি ছেলে চুপচাপ দাঁড়িয়েছিল। বয়স প্রায় 15 বছর, ছেঁড়া কুর্তা, রং চটে যাওয়া পায়জামা, চপ্পলের একটি থিতে ছেঁড়া যা সে সুতো দিয়ে বেঁধে রেখেছে। সে অতিথি ছিল না, কর্মীও ছিল না। আসলে কেউ তাকে লক্ষ্যই করেনি। সে শুধু খাবার খাচ্ছিল, খুব ধীরে ধীরে, যেন কেউ দেখে না ফেলে। তার নাম ছিল আরব। প্লেটে সাধারণ ডাল ভাত ছিল, কিন্তু তার জন্য তা কোনো ভোজের চেয়ে কম ছিল না। দুদিন ধরে সে ঠিকমতো কিছু খায়নি। আরবের কানে কোলাহল পৌঁছচ্ছিল না। সে শুনছিল এক নিস্তব্ধতা, স্টেজের শূন্যতা, মাইকের নীরবতা। সে আশপাশের মানুষের কথা শুনল। গায়ক আসেনি, এত টাকা ডুবে গেল, এখন মেয়ের বিয়েটা কলঙ্কের জন্য মনে রাখা হবে। আরব খেতে খেতে মাথা তুলল। তার নজর স্টেজের দিকে আটকে গেল। সে এমন স্টেজ আগেও দেখেছে, টিভিতে, মোবাইল দোকানের বাইরে লাগানো স্ক্রিনে, কখনো মন্দিরের ভজন অনুষ্ঠানে। তার গলায় হালকা একটা কম্পন হলো, যেন কোনো সুর ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। তার মা বলতেন, তুই যখন গান গাস তখন মনে হয় খিদেও চুপ করে যায়। আরব প্লেটটা নিচে রেখে দিল, জামায় হাত মুছে নিল, বুকটা ধরফর করছিল। সে জানত তার গায়ে ছেঁড়া কাপড়, সে এই জায়গার যোগ্য নয়, কোটিপতির সামনে জানানোর মতোও নয়। কিন্তু সে এটাও জানত যে সে গাইতে পারে। হঠাৎ সে নিজেকে হাঁটতে দেখল। 1 পা 2 পা করে ভিড়ের মাঝখান দিয়ে সে সরাসরি রাঘব সিংঘানিয়ার সামনে এসে দাঁড়াল। রাঘব কারো উপর চিৎকার করছিলেন। তখনই একটি ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর ভেসে উঠল, সাহেব, আপনি চাইলে কি আমি গাইব? চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। রাঘব রাগে ঘুরে তাকালেন। সামনে এক রোগা ছেলে দাঁড়িয়ে, ছেঁড়া কাপড়, বসা চোখ, কিন্তু কণ্ঠে অদ্ভুত এক আত্মবিশ্বাস। রাঘব তিক্ত হাসি হাসলেন। তুই? এটা বিয়ে বাড়ি, রাস্তার তামাশা নয়। আরব মাথা তুলল। প্রথমবার তার চোখ সরাসরি মিলল, এবং তারপর সে বলল, যদি আমি গেয়ে দিই আর আপনার পছন্দ হয়, তবে আপনি কি বলবেন? রাঘবের চোখে যেন একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠল। তিনি আঙুল উঁচিয়ে বললেন, যদি তুই সত্যি গেয়ে দিতে পারিস আর আমার মান বাঁচিয়ে দিস, তবে আমি তোকে 10 কোটি টাকা দেব। সারা হলের মানুষের শ্বাস যেন আটকে গেল। আরব প্রথমবার একটু হাসল। পুরো হলটা যেন পাথর হয়ে গিয়েছিল। কেউ কথা বলল না, কেউ হাসল না, শুধু একটা বাক্য হাওয়ায় ভাসছিল, আমি তোকে 10 কোটি দেব। কারো মনে হলো তারা ভুল শুনেছে, কেউ ভাবল এটা বড়লোকের রাগ, আর কারোর মনে হলো এই রাতটা আজ কোনো না কোনো কারণে স্মরণীয় হয়ে থাকবে। আরব কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তার কানে কোনো শব্দ ছিল না, শুধু হৃৎস্পন্দন ছিল, ধক ধক ধক। 10 কোটি টাকা! এত টাকা সে কোনোদিন গোনেনি। 100 টাকার নোটও সে ধার হিসেবে দেখেছে, কিন্তু সে টাকার কথা ভাবছিল না, সে ভাবছিল সুযোগের কথা। রাঘব সিংঘানিয়া তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। নাম কি তোর? আরব, ছেলেটি ধীরে বলল। কোথা থেকে এসেছিস? কাছাকাছি বস্তি থেকে সাহেব। কেউ কেসে উঠল, কেউ মুখ ঘুরিয়ে নিল। এক আত্মীয় ফিসফিস করে বলল, ভাই, এসব কি মজা চলছে? ইভেন্ট ম্যানেজার এগিয়ে এলো। স্যার, ছেড়ে দিন, বাচ্চা ছেলে, ভিড় আরও রেগে যাবে। রাঘব হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন। তার নজর এখন আরবের ওপর স্থির। শোন আরব, যদি তুই ব্যর্থ হোস না,
তবে লোকে বলবে সিংহানিয়া নিজের মেয়ের বিয়েকে সার্কাস বানিয়ে দিয়েছে। আরব মাথা নাড়ল। বুঝতে পারছি সাহেব। ভয় পাবি না? আরব একটা হালকা শ্বাস নিল। ভয় তো লাগে, কিন্তু গান গাওয়ার চেয়ে কম। প্রথমবার রাঘবের ভ্রু একটু শিথিল হল। এক বয়স্ক অতিথি বললেন, আরে ছেড়ে দিন, বাচ্চাটার মন ভেঙে যাবে। পেছন থেকে কেউ টিপ্পনি কাটল, বস্তির ছেলে আর 10 কোটি? বাহ! আরবের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হল। এই কথাগুলো তার কাছে নতুন নয়। স্কুল ছাড়ার সময়ও এমন শুনেছে, রেল স্টেশনে গান গাওয়ার সময়ও। কিন্তু আজ পিছিয়ে আসার অর্থ শুধু নিজের হার নয়, আজ একটি বিয়ে বাজি ধরা আছে। কি গাইবি? ডিজে ওপর থেকে জিজ্ঞেস করল। আরব স্টেজের দিকে তাকালো। মাইকটা চকচক করছিল, আলোগুলো চোখে বিঁধছিল। সেই গানটাই সে বলল, যেটা আজ ওই গায়কের গাওয়ার কথা ছিল। হলে হুলুস্থুল পড়ে গেল। আরে, ওটা তো খুব কঠিন গান, ওটার সুর ধরা সহজ নয়। রাঘব শীতল কণ্ঠে বললেন, যদি তুই ওটাই গাস তবেই কথা হবে। আরব অবিচল কণ্ঠে বলল, ঠিক আছে। রাঘব কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, যদি তুই গেয়ে বিস আর মানুষ 1 মিনিটও চুপ হয়ে শোনে, তবে 10 কোটি শুধু মুখের কথা হবে না। আরব প্রথমবার মাথা ঝুঁকিয়ে হাত জোড় করল। টাকা চাই না সাহেব। পুরো হল অবাক হয়ে গেল। তবে কি চাস? আরব মাইকের দিকে তাকিয়ে বলল, শুধু একটা সুযোগ। রাঘব গভীর শ্বাস নিলেন, তারপর স্টেজের দিকে ইশারা করে বললেন, যা, আজ দেখেনি কণ্ঠ জামাকাপড়ের চেয়ে বড় কিনা। আরব স্টেজে প্রথম কদম রাখল। তখন কেউ জানত না যে এই ছেলেটি যখন নিচে নামবে তখন সে আর আগের মতো থাকবে না। স্টেজে পা রাখতেই আরবের মনে হল যেন মাটি কাঁপছে। আসলে মাটি নয়, তার হাঁটু কাঁপছিল। আলো সরাসরি চোখে পড়ছিল। নিচে বসা মানুষগুলোকে এখন আর মুখ নয়, শুধু ছায়া মনে হচ্ছিল। কেউ ফোন ধরে রেকর্ড করছিল, কেউ শুধু তার পতন দেখার অপেক্ষায় ছিল। মাইকটা তার উচ্চতার চেয়ে একটু উঁচুতে ছিল। একজন টেকনিশিয়ান দৌড়ে এসে স্ট্যান্ডটা নিচু করে দিল। সাউন্ড চেক, সে জিজ্ঞেস করল। আরব হালকা মাথা নাড়াল। আওয়াজ গলায় আটকে যাচ্ছিল। সে জল চাইল। কেউ অর্ধেক গ্লাস জল ধরিয়ে দিল। নিচে রাঘব সিংহানিয়া দাঁড়িয়েছিলেন, বুকে হাত আড়াআড়ি করে রাখা, শক্ত মুখ, কিন্তু চোখ দুটো খুব মনোযোগ দিয়ে দেখছিল। মিউজিক, ডিজে বলল। ইনস্ট্রুমেন্টাল শুরু হলো। সেই গান, সেই ইন্ট্রো। প্রথম 2 সেকেন্ড আরব কিছু করল না, শুধু চোখ বন্ধ করল। তার সামনে ভেসে উঠল সেই বস্তি, ভাঙা ছাদ, মায়ের ক্লান্ত মুখ, রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম যেখানে সে সন্ধ্যায় গান গাইত আর লোকে কয়েন ছুড়ে দিত। আর সেই দিনটির কথা যখন কেউ বলেছিল, গান ছাড়, এতে পেট ভরে না। সে একটা লম্বা গভীর শ্বাস নিল এবং তারপর প্রথম সুরটা বেরোল। যখন দুটি হৃদয় মিলে যায়, একটি পথই গড়ে ওঠে তখন। এত পরিষ্কার, এত সহজ যে মনে হলো কেউ একটা শোরগোল ভরা ঘরে হঠাৎ জানলা খুলে দিয়েছে। পুরো হল চুপ হয়ে গেল। কেউ কাশল না, কেউ ফিসফিস করল না। ফোনগুলো উঁচিয়ে ধরা থাকলেও আঙুলগুলো থমকে গেল। আরবের কণ্ঠে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, না ছিল জোর করে হাততালি নেওয়ার চেষ্টা, ছিল শুধু যন্ত্রণা আর সত্য। প্রথম লাইন শেষ হতে হতেই এক মহিলা তার পাশে বসা স্বামীর হাত আঁকড়ে ধরলেন। কারোর কারোর চোখ অজান্তেই ভিজে এলো। রাঘবের ভ্রু, যা এতক্ষণ কুঁচকে ছিল, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। দ্বিতীয় লাইনে আরবের কণ্ঠ আরও খুলে গেল। ভয় যেন পেছনে ফেলে এসেছে। সুর এখন আর কাঁপছিল না। এখন সে আর গাইছিল না, সে গানটা বাঁধছিল। পেছনে বসা এক স্থানীয় মিউজিশিয়ান বিড়বিড় করে বললেন, এই বাচ্চাটা শেখা গায়ক নয়, এ জীবন দিয়ে অনুভব করা গায়ক। কোরাস এলো, সেই কঠিন অংশ যেখানে আসল গায়করা প্রায়ই হাততালি পাওয়ার জন্য গলা চড়ায়। আরব সেখানে গলা চড়ালো না, সে সুরটাকে খুব কোমলভাবে ধরে রাখল। আর এটাই মানুষের মনে বিঁধে গেল, সরাসরি হৃদয়ে। এক ব্যক্তি যে এতক্ষণ খাওয়ায় মত্ত ছিল, সে প্লেট নিচে নামিয়ে রাখল। একজন নেতা ফোনে কথা বলছিলেন, তিনি কল কেটে দিয়ে দেখতে লাগলেন। রাঘব প্রথমবার অনুভব করলেন হলটা এখন আর তার সম্মানের জন্য নয়, ওই ছেলেটার জন্য নিস্তব্ধ হয়ে আছে। গান এগোতে থাকল। প্রতিটি লাইনের সঙ্গে নিস্তব্ধতা আরও গভীর হল। যখন শেষ লাইন এলো, আরাফ চোখ খুলল। তার নজর সরাসরি রাঘব সিংহানিয়ার চোখের সঙ্গে মিশল। কণ্ঠ একটু ভারী হল, কিন্তু সুর ভাঙল না। শেষ সুরটা বাতাসে ভেসে রইল, যেন কেউ তাকে বিদায় দিতে চাইছে না।
1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর পেছন থেকে একটা ধীর হাততালি, তারপর দ্বিতীয়টা, তারপর সারা হল জুড়ে করতালির ঝড়। আরাফ মাইক থেকে পিছিয়ে এলো। তার মনে হলো কাজ শেষ, কিন্তু নিচ থেকে একটা আওয়াজ এলো, 1 আর 1। রাঘব সিংহানিয়া, যিনি বাজি ধরে দাঁড়িয়েছিলেন, এখন কোনো কথা না বলে স্টেজের দিকে এগোতে লাগলেন। হাততালির শব্দ থামার আগেই রাঘব স্টেজের কাছে এসে দাঁড়ালেন। সারা হলের মানুষ দাঁড়িয়েছিল। আরফ বুঝতে পারছিল না কি করবে। সে মাইকের পাশে পাথরের মতো দাঁড়িয়ে রইল। নিচ থেকে আসা আলোয় তার ছেঁড়া কাপড়গুলো আরও স্পষ্ট দেখাচ্ছিল। তার হঠাৎ মনে পড়ল, সে তো এখানে শুধু গাইতে এসেছিল, এত মানুষের নজরে আসার জন্য নয়। রাঘব হাত তুললেন। হাততালি ধীরে ধীরে থেমে গেল। নাম কি বলেছিলি? তিনি মাইকের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন। আরব, ছেলেটি ধীর কণ্ঠে বলল। রাঘব 2 সেকেন্ড তাকে দেখলেন, তারপর বললেন, তুই জানিস তুই এখন কি করলি? আরফ মাথা নাড়ল। না সাহেব। রাঘব সামনে বসা অতিথিদের দিকে তাকালেন। আপনারা দেখলেন ও কি করল? তিনি বললেন, যা আজ পর্যন্ত কোনো দামি গায়ক করেনি। ও আমাকে বাঁচিয়েছে, কিন্তু তার আগে ও আমাকে লজ্জিত করেছে। কেউ কেউ অবাক হলেন। আরবের বুক ধড়ফড় করতে লাগল। লজ্জিত করেছি কারণ, রাঘব বলতে থাকলেন, আমি ভাবতাম টাকা দিয়ে কণ্ঠ কেনা যায়। তিনি আরবের দিকে ঘুরলেন। কিন্তু এই ছেলেটা খালি পেটে এলো, ছেঁড়া কাপড়ে এলো এবং আমার মেয়ের বিয়েতে প্রাণ ঢেলে দিল। আরবের চোখ জলে ভরে এলো। সে নিচে তাকাতে লাগল। আমি বলেছিলাম, রাঘব বললেন, যদি তুই গেয়ে দিস তবে 10 কোটি দেব, কিন্তু এখন আমার মনে হচ্ছে ওই শর্তটা ভুল ছিল। আরব ঘাবড়ে গিয়ে ওপরে তাকাল। তার ঠোঁট শুকিয়ে এলো। রাঘব বললেন, কারণ 10 কোটি গান গাওয়ার দাম হতে পারে না। টাকা আমি দেব, কিন্তু সওদা হিসেবে নয়। তিনি স্টেজে উঠে পড়লেন, আরবের থেকে মাত্র 1 পা দূরে। তুই আজ থেকে কারোর দয়ায় বাঁচবি না, না আমার, না আর কারোর। রাঘব মাইক নিয়ে হলকে উদ্দেশ্য করে বললেন, আজ এই ছেলেটা আমাদের বিনোদনদাতা নয়, এ আমাদের অনুপ্রেরণা। আবার হাততালি গুঞ্জরিত হল। আরবের মনে হল যেন বুকের উপর রাখা কোনো ভারী পাথর সরে গেল। কিন্তু ভয় তবুও ছিল, কারণ জীবন এত সহজে বদলায় না। আরও একটা গান গাইবি? রাঘব জিজ্ঞেস করলেন। আরব মাথা নাড়ল। এবার সে কাঁপছিল না, কিন্তু নিজের পছন্দের। রাঘব বললেন। আরবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে মাইক সামলে নিল। এই গানটা, সে বলল, আমি আমার মায়ের জন্য গাই। ইনস্ট্রুমেন্টাল শুরু হলো। সাধারণ সুর, কোনো ভারী অ্যারেঞ্জমেন্ট নেই। আরব গান শুরু করতেই হলের অনেক মানুষ নিজেদের মায়ের কথা মনে করলেন। আর রাঘব সিংহানিয়া, যিনি জীবনে অনেক কিছু জিতেছেন, আজ প্রথমবার চুপচাপ হার স্বীকার করছিলেন। গান শেষ হওয়ার আগেই হলের পরিবেশ বদলে গিয়েছিল। এটা আর বিয়ের হল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কারো জীবনের নতুন মোড়। আরবের কণ্ঠে এবার দ্বিধা ছিল না, তাতে ছিল ক্লান্তি, সংগ্রাম এবং এক অদ্ভুত শান্তি। যখন শেষ লাইন শেষ হল, হাততালি সঙ্গে সঙ্গে আসেনি। প্রথমে ছিল গভীর শ্রদ্ধার নীরবতা, তারপর এক মহিলা দাঁড়িয়ে হাততালি দিলেন। তার দেখা দেখি এক এক করে সারা হল স্ট্যান্ডিং ওভেশন দিল। আরব মাইক নিচে রাখল। তার হাত এখনও কাঁপছিল, কিন্তু ভয় নয়, আবেগে। সে স্টেজ থেকে নামতে যাচ্ছিল, এমন সময় রাঘব তার হাত ধরলেন। দাঁড়া, তিনি বললেন। রাঘব ইশারা করলেন। এক ব্যক্তি স্টেজে এলেন। স্যুট বুট পরা, সাদা চুল, চোখে অভিজ্ঞতার ছাপ। ইনি শেখর মালহোত্রা। রাঘব বললেন, 20 বছর ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন। শেখর আরবকে অনেকক্ষণ ধরে দেখলেন, যেন কোনো হিরে পরখ করছেন। কোথায় শিখেছিস? তিনি জিজ্ঞেস করলেন। আরব সত্যি কথাটাই বলল, কোথাও না স্যার, যেখানে সুযোগ পেয়েছি সেখানেই গেয়ে নিয়েছি। শেখর হাসলেন। এটাই সবচেয়ে কঠিন স্কুল। তারপর তিনি রাঘবের দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটা কাঁচা, কিন্তু এতে সেটা আছে যা কোনো একাডেমি শেখাতে পারে না। রাঘব মাথা নাড়ালেন। তাহলে আপনিই সামলাবেন? শেখর তক্ষুনি বললেন, যদি এই বাচ্চাটি চায়। সারা হল এই কথা শুনছিল। আরবের মনে হচ্ছিল কথাগুলো অন্য কাউকে নিয়ে হচ্ছে। আমি, সে বলার চেষ্টা করল। রাঘব ঝুঁকে তার কাছে এলেন। ভয় পাস না, ধীরে বললেন, আজ তোর থেকে কেউ কিছু কেড়ে নিচ্ছে না, সবাই দিচ্ছে। তখনই পেছন থেকে আওয়াজ এলো, এই ছেলেটি আমাদের স্কুলে পড়তে পারে। এক মহিলা এগিয়ে এলেন। আমরা এনজিও থেকে আসছি, ওর পড়াশোনার দায়িত্ব আমাদের। আরেকজন বললেন, আমার একটা ছোট স্টুডিও আছে, রেকর্ডিং ফ্রি থাকবে। আরব বুঝতে পারছিল না কাকে দেখবে, কার কথা শুনবে। তার পৃথিবী, যা 3টি গলির মধ্যে সীমাবদ্ধ ছিল, তা হঠাৎ বিস্তৃত হতে শুরু করল। রাঘব মাইক তুললেন। আজ একটা কথা পরিষ্কার হয়ে গেল। তিনি বললেন, প্রতিভা যদি মঞ্চ না পায়, তবে মঞ্চ অর্থহীন হয়ে যায়। তারপর আরবের কাঁধে হাত রেখে একটু হেসে বললেন,
আর 10 কোটি টাকা? হল আবার চুপ হয়ে গেল। ওটা তোর অ্যাকাউন্টে যাবে না, ওটা তোর নামে একটা ট্রাস্টে যাবে, তোর পড়াশোনা, তোর গান এবং তোর মতো আরও বাচ্চাদের জন্য। আরব ফুপিয়ে কেঁদে উঠল। প্রথমবার। তার কান্নায় ভয় ছিল না, ছিল শুধু নতুন শুরুর আনন্দ। বিয়ে শেষ হয়ে গিয়েছিল, অতিথিরা চলে গিয়েছিলেন, আলোগুলো ধীরে ধীরে নিভে আসছিল। কিন্তু আরবের জন্য রাত এখনও শেষ হয়নি। সে স্টেজের পেছনে একটি চেয়ারে বসেছিল, পা মাটি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। হাতে সেই পুরনো রুমাল যা দিয়ে সে ঘাম মুছত বা মায়ের জন্য সবজি বাঁধত। এখন সেই রুমাল দিয়ে সে বারবার চোখ মুছছিল। রাঘব সিংহানিয়া তার সামনে বসেছিলেন। এখন তার মুখে রাগ বা অহংকার ছিল না, ছিল শুধু ক্লান্তি আর প্রশান্তি। কখনো ভেবেছিলি? রাঘব ধীরে জিজ্ঞেস করলেন, যে একদিন তুই এই স্টেজে বসবি? আরব মাথা নাড়াল। না সাহেব, আমি তো ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চেয়েছিলাম। রাঘব হালকা হাসলেন। আজ ভিড় তোকে খুঁজছে। তখনই ইভেন্ট ম্যানেজার ভেতরে এলো, হাতে ফোন। স্যার, সে বলল, ভিডিও ভাইরাল হয়ে গেছে। রাঘব ফোন দেখলেন। আরবের গান হাজার হাজার শেয়ার, লক্ষ লক্ষ ভিউ। কমেন্ট আসছিল, এই ছেলেটি কোথা থেকে এলো? আসল কণ্ঠ এটাই, ছেঁড়া কাপড় কিন্তু সোনার গলা। আরব ভয় পেয়ে গেল। এখন লোকে আমাকে চিনে ফেলবে। রাঘব মাথা নাড়ালেন। চিনবে, কিন্তু ডরানোর দরকার নেই। কেন? কারণ এখন তুই একা নস। ভোর হতে শুরু করেছিল, আকাশ হালকা নীল হয়ে আসছিল। রাঘব তার সেক্রেটারিকে ডাকলেন। এই বাচ্চাটা আর ওর মাকে আজই আমার গেস্ট হাউসে শিফট করাও। আরব অবাক হয়ে গেল। না সাহেব, মায়ের ভালো লাগবে না। রাঘব নরম সুরে বললেন, সম্মানের সঙ্গে থাকা কোনো করুণার চেয়ে কম নয়। কিছুক্ষণ পর আরবকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি ঘাবড়ে গিয়েছিলেন। তুই কোনো গোলমাল করিসনি তো? আরব মাথা নাড়ল। না আম্মা, আমি গিয়েছি। তার মা ছেলেকে দেখলেন, তারপর কেঁদে ফেললেন। তোর বাপ বলেছিল, একদিন তোর গান আমাদের মাথা উঁচু করবে। সেই সকালে আরাফকে নতুন কাপড় দেওয়া হলো, কিন্তু সে পুরনো কাপড়গুলো ফেলল না। এগুলো আমাকে মনে করিয়ে দেবে, সে বলল, যে আমি কোথা থেকে এসেছি। রাঘব প্রথমবার কোনো কোটিপতির মতো নয়, একজন মানুষের মতো মাথা নোয়ালেন। কোথাও দূরে সেই গায়ক, যে টাকা নিয়েও আসেনি, এখন সাফাই দিচ্ছিল। আর এখানে 15 বছরের এক ছেলে নিজের নতুন জীবনে প্রথম পদক্ষেপ রাখছিল। 3 সপ্তাহ কেটে গেছে। আরাফের জীবন বাইরে থেকে বদলে গেছে, কিন্তু মনের ভেতর সেই ভয়টা এখনও কোথাও বসেছিল। সে এখন গেস্ট হাউসে থাকে, সকালে স্কুলে যায়, বিকেলে মিউজিক একাডেমি। ঘর পরিষ্কার, বিছানা নরম, কিন্তু অনেক রাত সে ঘুমাতে পারত না। তার মনে হতো এসব স্বপ্ন, আর স্বপ্ন প্রায়ই ভেঙে যায়। একাডেমিতে বাচ্চারা তাকে দেখত, কেউ হিংসায়, কেউ কৌতূহলে। এটাই সেই ভাইরাল ছেলে, এ তো ফ্রিতে সব পাচ্ছে, কপাল দেখো ইয়ার। আরাফ চুপ থাকত, সে জানত এই সুযোগ বারবার আসবে না। কিন্তু আসল ধাক্কা লাগল এক সন্ধ্যায়। শেখার স্যার ক্লাস থামিয়ে দিলেন। আরফ, তিনি বললেন, কাল তোমার অডিশন আছে। অডিশন? আরফ ঘাবড়ে গেল। একটা বড় মিউজিক প্রজেক্ট আছে, শেখার বললেন। লাইভ নয়, রেকর্ডিং। কোনো হাততালি নেই, কোনো ভিড় নেই। আরফের গলা শুকিয়ে গেল। সেখানে শুধু কণ্ঠ চলবে। শেখার পরিষ্কার বললেন, আর সেখানে মানুষ গল্প শোনে না, পারফেকশন শোনে। রাতে আরাফ কিছু খেল না, সে ছাদে বসে রইল। নিচে শহরের কোলাহল, ওপরে তার প্রশ্ন, যদি আজ সে ফেল করে, যদি লোকে বলে একদিনের চমৎকার ছিল। তার মা চুপচাপ তার পাশে এসে বসলেন। ভয় লাগছে? তিনি জিজ্ঞেস করলেন। আরাফ মাথা নাড়ল। তবে ভালো। মা বললেন, ভয় মানে তুই কিছু হারাতে পারিস, যাকে কিছু হারানোর থাকে সেই মন দিয়ে কাজ করে। পরের দিন স্টুডিওটা ঠান্ডা ছিল, কাঁচের দেওয়াল, হেডফোন, লাল আলো। রেডি? আওয়াজ এলো। আরফ চোখ বন্ধ করল। এবার কোনো ভিড় ছিল না, কোনো রাঘব নেই, কোনো হাততালি নেই, শুধু সে আর তার কণ্ঠ। প্রথম টেক খারাপ হলো, দ্বিতীয়টাও। পেছন থেকে কেউ বলল, ভাইরাল ছেলের থেকে এটাই আশা ছিল। আরবের বুক দমে গেল। শেখার ইন্টারকম বন্ধ করলেন। ভেতরে এসে শুধু বললেন, ভিড়ের জন্য গাইবি না, নিজের জন্য গা। তৃতীয় টেকে আরব একটা শ্বাস নিল এবং সব ভুলে গেল। যখন রেকর্ডিং শেষ হলো, কোনো হাততালি বাজল না, শুধু একটা আওয়াজ এলো, ঠিক আছে, ফাইনাল টেক এটাই। আরব বাইরে এলো, পা দুটো ভারী মনে হচ্ছিল। সেই সন্ধ্যায় রাঘবের ফোন এলো। পাশ করেছিস? তিনি জিজ্ঞেস করলেন। আরব ধীরে বলল, হ্যাঁ। ফোনের অন্য প্রান্ত থেকে শুধু একটা বাক্য এলো,
এখন গল্প শুরু হলো বাবা। আরব আকাশের দিকে তাকালো, আর প্রথমবার তার ভয় লাগল না। 1 বছর পর সেই শহর, সেই মানুষ, কিন্তু সেই আরব নেই। রেডিওতে একটি নতুন কণ্ঠ বাজছিল। কোনো নাম বলা হয়নি, শুধু বলা হয়েছিল নতুন গায়ক, প্রথম রেকর্ডিং। চায়ের দোকানে মানুষ থমকে দাঁড়াল। অটোচালক ভলিউম বাড়িয়ে দিল। কেউ বলল, কণ্ঠটা শুনেছ? কিছু একটা আলাদা আছে। সেই কণ্ঠে জৌলুস ছিল, সত্য ছিল। শেখর ফোনে শুধু বললেন, এখন মানুষ তোকে খুঁজবে। আর সত্যিই তাকে খোঁজা হলো। ইন্টারভিউ এলো, স্টেজ শো এলো, নাম এলো আরব। সব জায়গায় সেই একই প্রশ্ন, আপনি প্রথম সুযোগ কিভাবে পেলেন? আরব প্রতিবার একই উত্তর দিত, একটি বিয়েতে, যেখানে আমি শুধু খাবার খেতে গিয়েছিলাম। লোকে হাসত, তাদের মনে হতো গল্প বানানো। কিন্তু রাঘব সিংঘানিয়া জানতেন, তার মেয়ে জানত, এবং সেই খালি স্টেজটিও জানত। একদিন আরব আবার সেই হলে দাঁড়িয়েছিল, এবার ছেঁড়া কাপড়ে নয়, সাধারণ কর্তায়, চোখে আত্মবিশ্বাস। সে গাইতে এসেছিল কোনো ফি ছাড়া, কোনো শর্ত ছাড়া। স্টেজে ওঠার সময় সে নিচে দেখল কিচেনের পাশে কিছু বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে, কাজ করতে আসা বাচ্চা, যেমনটা সে একসময় ছিল। আরব মাইক ধরল এবং বলল, যদি আজ এখানে কোনো বাচ্চা থাকে যার মনে হয় তার কণ্ঠ কেউ শুনবে না, তবে এই গানটা তার জন্য। সে গাইল, আর এবার হল শুধু শুনছিল না, অনুভব করছিল। গান শেষ হল, হাততালি এলো, কিন্তু আরব হাত তুলে থামিয়ে দিল। সে স্টেজ থেকে নিচে নেমে এলো, সরাসরি সেই বাচ্চাদের কাছে গেল। কে গাইতে চাস? সে জিজ্ঞেস করল। একটা ছোট হাত উঠল। আরব হাসল, মাইকটা এগিয়ে দিল। কারণ কিছু গল্প এখানেই শেষ হয় না, সেগুলি এখান থেকেই অন্যদের জন্য শুরু হয়। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোথায় থাকেন, শহর, গ্রাম নাকি রাজ্য। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী গল্পের অনুপ্রেরণা হতে পারে। ধন্যবাদ।